পরশুরাম ধারাবাহিকে আজকের নতুন পর্বে দেখা যাবে পরশুরাম গুরুতরভাবে অসুস্থ। পরশুরামের প্রচন্ড ব্লিডিং হওয়ায় পরশুরামকে ডক্টর বলতে থাকে, আপনারা আপনারা এসব কি করছেন? শীতলকে বলতে থাকে, আপনি আপনি বুঝতে পারছেন না উনি মৃত্যু নিয়ে খেলা করছে? এভাবে যদি চলতে থাকে ওনাকে কোনোভাবে বাঁচানো যাবে না। লোকটার তো ওই ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গেছে। এবার এবার ওনাকে আপনারা কি করে বাঁচাবেন? এভাবে চলতে থাকলে উনি কিন্তু বাঁচবে না। এ কথা শুনে অবাক হয়ে যায় শীতল। শীতল বলতে থাকে, এখন আমি কি করতে পারি বলুন? ওকে আমি বারবার বলছি তুমি নিজেকে একটু সামলে চলো। এভাবে নিজেকে কোনোভাবে তুমি বিলিয়ে দিতে পারো না। তখনই ডক্টর বলতে থাকে, উনি বারবার বন্ডে সাইন করে এভাবে চলে গেলে কি করে হবে বলুন? ওনার প্রচন্ড ব্লিডিং হয়েছে, যার কারণে উনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওনার যদি কিছু হয়ে যায় আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? আমরা কিন্তু এর দায়ভার নিতে পারবো না, কারণ উনি নিজে থেকে বন্ডে সাইন করে বারবার বারবার হসপিটাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তখন এ কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, আমি ওকে কিছুতেই মরতে দেব না, আমি ওকে হারাতে পারবো না, আমি ওকে মরতে দেব না, ওকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি যে করে হোক ওকে আমি মৃত্যুর দুয়ারে থেকে ফিরিয়ে আনবো। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় ডক্টর। ডক্টর বলতে থাকে, উনি আপনার কি হন? তখনই শীতল বলতে থাকে, ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, যে ভালোবাসা কখনো ফুরোবে না। অনেক আগে থেকে ভালোবাসি। ও আমাকে আমাকে ভালো না বেসে একটি মেয়েকে ভালোবেসেছিল, আর সেই মেয়েটাই ওকে আজকে এই অবস্থায় ফেলে দিয়েছে। এরপরে দেখা যায় ডক্টর চলে গেলে শীতল পরশুরামের হাত ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তোমাকে সত্যি হারাতে পারবো না পরশুরাম, তোমাকে অবশ্যই সুস্থ হয়ে উঠতে হবে, নিজের যত্ন নিতে হবে। আর যদি সত্যি তটিনী তোমাকে মারতে চায় আমি তটিনীকে ছাড়বো না। আমি নিজের হাতে তটিনীকে শুট করব, নিজের হাতে ওকে আমি শেষ করে দেব, কিছুতেই ছাড়বো না। আমি এটা তোমাকে তোমাকে কথা দিচ্ছি। এরপরে দেখা যায় পরশুরাম সেখানে স্তব্ধ হয়ে পড়ে আছে। এদিকে তটিনীকে লাট্টুবিকু জড়িয়ে কাঁদছে আর বলছে, মাম্মি, পাকে ছাড়া আমরা কিছুতেই ভালো নেই, আমাদের পাকে প্লিজ ফিরিয়ে দাও। তুমি আমাদের কথা দাও যে আমাদের পাকে ফিরিয়ে দেবে। আর পাকে তুমি কেন শুট করলে বলো? সবাই তো বলছে যে তুমি নাকি পাকে শুট করেছো। এ কথা শুনে তটিনী বলতে থাকে, তোমরা বুঝতে পারছো না, আমাকে আমাকে ফাঁসানো হয়েছে মা, আমাকে ফাঁসানো হয়েছে। আমি সেদিন শুট করিনি, আমি তোমার পাকে বাঁচাতে চেয়েছিলাম। ব্রিজিত তোমার পাকে মারছিল, তখন আমি রিভলভার হাতে তুলে নিয়েছিলাম যাতে করে আমি তোমাদের পাকে বাঁচাতে পারি, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা সিক্রেট তৈরি হয়ে গেল যেটার জন্য আমি কোনোভাবেই তোমার পাকে বাঁচাতে পারলাম না। হঠাৎই তিনটে গুলি চললো, বিশ্বাস করো তিনটে গুলির একটা গুলিও আমি করিনি, আমার রিভলভার থেকে একটা গুলিও বেরোয়নি। এটা পরিকল্পনা করা ছিল আমাকে ফাঁসানোর জন্য আর তোমার পাকে মারার জন্য। এটা পুরোটাই একটা পরিকল্পনা, কিন্তু সবার সামনে এটাকে এমন ভাবে উপস্থাপনা করা হচ্ছে যে আমি তোমাদের পাকে মেরেছি, কিন্তু তোমরা তোমরা অন্তত আমাকে বিশ্বাস করো, তোমাদের মাম্মিকে তোমরা অন্তত বিশ্বাস করো। তোমরা যদি বিশ্বাস না করো তবে আমি কোথায় যাব বলো?
দীপালি বলতে থাকে, তোর সঙ্গে সত্যি আমার সম্পর্কটা আমি আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। তখনই নন্দিনী বলতে থাকে, প্লিজ মা, আমার দিকে আঙুল তোলো না। একটা কথা মাথায় রাখবে, আমার দিকে আঙুল তুললে কিন্তু দুটো আঙ্গুল তোমার দিকে উঠবে। কারণ কারণ তুমি তোমার মেয়েকে মানুষ করতে পারোনি। যদি মানুষ করতে পারতে, তবে তোমাকে আজকের দিনটা দেখতে হতো না। তোমার ছোট মেয়ে কোথায় কি অপকর্ম করে এসেছে, সেগুলোর ভালোবাসার দোহাই দিয়ে চাপা দিয়ে রেখেছে, সবাইকে দেখিয়েছে যে ওর ভালোবাসা দিয়ে ও সবকিছু জয় করেছে। ও যে কতটা অন্যায় করেছে, কত বড় বড় র্যাকেটের সঙ্গে যুক্ত, আমি নিজের চোখে ওকে দেখেছি বড় বড় র্যাকেটের সঙ্গে যুক্ত হতে। তবে তবে সেগুলো সেগুলো কোথায় গেল বলো তো? ও তো সব দিক থেকে প্রমাণ দিয়ে রেখেছে মহিতোষ মজুমদারকে। তখনই তটিনী বলতে থাকে, বিশ্বাস কর বর্দি, ওখানে যে গিয়েছি আমি, ওটা ওটা পুরোটাই মহিতোষ মজুমদারের একটি একটি প্ল্যান ছিল। এ কথা শুনে তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, ওটাই তোমাকে ফাঁসানোর একটি মরণ ফাঁদ ছিল। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, এটা কি করে সম্ভব? এরপরে এরপরে দেখা যায় তখনই তখন নন্দিনী বলতে থাকে, এটা সম্ভব। তোকে ফাঁসানোর জন্য ওরা ওরা সবকিছু করেছে, যা যা করতে হবে সব, কোনো কিছুর কমতি রাখেনি। এরপরে লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি, আমরা স্কুলে যাব না। তখনই তটিনী বলতে থাকে, কেন বাবা, তোমরা স্কুলে যাবে না কেন? না পড়াশোনা করলে কি করে হবে? তখনই লাট্টু পিকু বলতে থাকে, আমরা স্কুলে গেলে সবাই আমাদের দিকে কি রকম করে তাকিয়ে থাকে, সবাই কত রকম কথা বলে, সবাই বলে কিলারের ছেলে মেয়ে, আমাদের সঙ্গে মিশতে বারণ করে তাদের ছেলে মেয়েদের। আমার ফ্রেন্ডস এর প্যারেন্টসরা বলে যে কিলারের ছেলে মেয়েদের সঙ্গে কখনো মিশবে না। যদি কিলারের ছেলে মেয়েদের সঙ্গে মিশো তবে কিন্তু তোমাদের শাস্তি পেতে হবে। তাই আমরা ঠিক করেছি আমরা স্কুলে যাব না। স্কুলে গেলে সবাই মিলে আমাদের অপমান অপদস্থ করে, যেটা আমরা মেনে নিতে পারি না। সবাই কেমন আমাদের দিকে তাকিয়ে থাকে। এ কথা শুনে দীপালি বলতে থাকে, কখনো কখনো কারোর কথায় নিজে কষ্ট পাবে না। তোমাদের কি শিখিয়েছে? আমরা ভয় করব না, ভাই করব না, কখনো দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তারপরেও কেন তোমরা এভাবে ভয় পাচ্ছ বলো তো? এ কথা শুনে লাট্টু পিকু বলতে থাকে, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তুমি। আমরা আমরা ভয় পাবো না, কিছুতেই ভয় পাবো না। আমরা অবশ্যই সবকিছু ঠিকঠাক করে নেব। এরপরে এরপরে দেখা যায় তখন দীপালি বলতে থাকে, তবে তো তোমাদের স্কুলে যেতে হবে। স্কুলে গিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের নিজেদের প্রতিষ্ঠিত তৈরি করতে হবে সবার সামনে, যাতে তোমরা তোমরা অনেক বড় হতে পারো। যারা তোমাদের ভবিষ্যৎ এইভাবে অন্ধকার করতে উঠে পড়ে লেগেছে, তাদের মুখে চুনকালি ঘষে দিতে হবে। এরপরে দেখা যায় এদিকে শিবপ্রসাদ হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। এরপরে শিবপ্রসাদ ঘুমের মাঝে স্বপ্ন দেখতে থাকে যে তটিনী তটিনী তাকে শুট করছে, তাকে সবাই মিলে মারছে। এদিকে দেখা যায় তটিনীকে ডিপার্টমেন্টে আনা হয়। ডিপার্টমেন্টে নিয়ে এলে তটিনী বলতে থাকে, আপনারা কেন কেন আমাকে বিশ্বাস করছেন না? আমি তো বারবার বলছি যে আমি আমি শুট করিনি, আমি খুন করিনি। আমাকে আমাকে কেন আপনারা এভাবে এভাবে জেরা করছেন বলুন তো? এ কথা শুনে সৌরভ বলতে থাকে, কেন কেন মিথ্যে বলছেন? আপনি আপনি খুন করেছেন, কথাটা স্বীকার করুন যে আপনি খুন করেছেন। এভাবে এভাবে কেন মিথ্যে বলছেন? একদম মিথ্যে বলবেন না, মিথ্যে বলা মানায় না আপনার মুখে। কথাটা বলতে হবে। আপনি কেনই বা এভাবে আমাদের কলিগকে মারলেন? কলিগকে মারার আপনার এত বড় সাহস কে দিল? আপনি এই সাহসটা কোথায় পেলেন? এটা আমাদের জানতে হবে। এরপরে দেখা যায় এ কথা শুনে তখনই বলরাম বলতে থাকে, আচ্ছা সৌরভ, সত্যি করে বলতো, তটিনী কি শুটটা করেছিল? আমার কেমন যেন খটকা লাগছে, মনে হচ্ছে যে তটিনী ইনোসেন্ট, তটিনীকে ফাঁসানো হচ্ছে। আর আমি আমি সেটা নিশ্চিত হয়ে বলতে পারি যে তটিনীকে পুরোপুরি ভাবে ফাঁসানো হয়েছে। তটিনী তটিনী এসবের কিছুই জানে না। এরপরে দেখা যায় মায়া বলতে থাকে, আমারও তাই মনে হয়। এরপরে এরপরে তখনই দেখা যায় এ কথা শুনে সৌরভ বলতে থাকে, বাড়াবাড়ি করিস না বলরাম, বাড়াবাড়ি করিস না। এখানে এখানে এই কেসটা ইনভেস্টিগেশন করছি আমি, তাই তুই কেন এসবের মধ্যে নাক গলাচ্ছিস? একটু কি জানতে পারি? এরপরে এরপরে দেখা যায় বলরাম নন্দিনী ও তটিনীকে বলতে থাকে, আপনাদেরও একটা ব্যাপার জানা উচিত। আসলে আসলে তটিনী থেকে যে গুলিটা চলেছিল, সেই গুলিটা যে তটিনী চালিয়েছিল। আর আর যে গুলি থেকে তটিনী গুলি চালিয়েছিল, সেই গুলিটা যে তটিনী ক্যারি করেছিল, সেরকম কি কোনো প্রমাণ আছে? সেরকম কি কোনো প্রমাণ পাওয়া গেছে? এগুলো নিয়ে কি প্রশ্ন তুলেছেন আপনি মিস নন্দিনী মুখার্জি? এ কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, আমি তো এই ব্যাপারটা একবারও ভেবে দেখিনি। সত্যিই তো, আপনার কথাগুলো তো সত্যি একদম ঠিক বলেছেন আপনি। সত্যি আমি এই কথাগুলো ভেবে দেখিনি। এরপরে তখন এই কথা শুনে দেখা যায় মহিতোষ মজুমদার বলতে থাকে, আচ্ছা
আচ্ছা বলরাম, তুমি কি হতে চাইছো, ব্যোমকেশ বক্সী? এখান থেকে যাও বলছি, এখানে বাড়াবাড়ি করবে না, এখানে আমি আছি, সৌরভ আছে, এখানে তুমি কেন কথা বলছো? তুমি বাইরে গিয়ে বসো। তখনই মায়া বলতে থাকে, বস একটু বোঝার চেষ্টা করুন, ওর কথাগুলো বোঝার চেষ্টা করুন, ও যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু ধরার মতো কথা, বলার মতোই কথা। তখন এ কথা শুনে দেখা যায় মহিতোষ মজুমদার বলতে থাকে, কোন কথা কোথায় বলবে সেগুলো কি আমি তোমাদের থেকে শিখবো? তোমরা কি আমাকে শিখাবে যে কোথায় কি কথা বলতে হয়, কি কথা না বলতে হয়? তখনই দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় বলরাম। বলরাম বলতে থাকে, স্যার আপনি এভাবে রিয়াক্ট করছেন কেন? এভাবে রিয়াক্ট করার তো কোনো কথা নেই। তখন এ কথা শুনে দেখা যায় মহিতোষ মজুমদার বলতে থাকে, আমার রিয়াক্ট করার কারণ আছে, তাই আমি রিয়াক্ট করছি। এরপরে বলরাম বলতে থাকে, আমি আপনাকে বলছি তটিনী বৌদি, আমি আর যাই বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি যে আপনি কিচ্ছু করতে পারেন না। এটা আপনাকে ফাঁসানোর পুরোটা একটা কনস্পিরেসি তৈরি করা হয়েছে। আপনি আপনি যে নির্দোষ সেটা আমি খুব ভালো করেই জানি। এরপরেই তটিনী বলতে থাকে, উনি তো সত্যি বলেছে, আমি সেই পিস্তলটা দেখতে চাই যেখান থেকে শুট করা হয়েছিল, যেখান থেকে আমার যে রিভলভার দিয়ে আমার স্বামীকে মারা হয়েছিল, আমি জানতে চাই সেই রিভলভারটা কোথায়। এই কথা শুনে তখন দেখা যায় মহিতোষ মজুমদার বলতে থাকে, সত্যি আপনাকে, আপনার সাহস আছে বলতে হয়, আপনি আপনি ক্রিমিনাল হয়ে এভিডেন্স দেখতে চাইছেন? সত্যি আপনাকে কি বলে যে আপনাকে অ্যাপ্রিসিয়েট করব বুঝতে পারছি না। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, কেন, আমি যেটা বলছি সেটা তো একদম ঠিক। উনি উনি যেই লজিকটা তুলেছে সেটা তো ফেলবার মতো নয়। আর যে রিভলভার থেকে শুটটা করা হয়েছিল সেই রিভলভারটা দেখাতে আপনার সমস্যা কোথায়? তখন এ কথা শুনে দেখা যায় সৌরভ বলতে থাকে, রিভলভার দেখানো হবে না, রিভলভার আমাদের পক্ষের উকিল সেটাকে সময় মতো কোর্টে পেশ করে দেবে, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। এ কথা শুনে তটিনী বলতে থাকে, কেন ভাবতে হবে না? অবশ্যই অবশ্যই ভাবতে হবে আমাকে। আপনি আপনি যাই বলুন না কেন, আমি ছাড়া অন্য কেউ ভাববে না, আমিই ভাববো। আমাকে আমাকে দেখাতে হবে আপনাদের। তখনই মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি আপনাকে দেখাতে বাধ্য নই, তাই আমি আপনাকে দেখাতে পারবো না। এরপরে তটিনী বলতে থাকে, তবে কি আপনারাই কিছু লুকোচ্ছেন, কোনো কিছু আপনারা লুকোতে চাইছেন? এদিকে দেখা যায় পরশুরাম আবার উঠে দাঁড়ায়, আর তখনই পরশুরামকে দেখে দেখে অবাক হয়ে যায় গুন্ডা দলের লোকগুলো। গুন্ডাগুলো বলতে থাকে, পরশুরাম তুই কি করে বেঁচে আছিস? তখনই পরশুরাম বলতে থাকে, সেদিন আমাকে গঙ্গায় গঙ্গায় কে ভাসিয়ে দিয়েছিল? তখনই লোকটা বলতে থাকে, বিজনলাল ভাসিয়ে দিয়েছিল। তখন পরশুরাম আরো বলতে থাকে, তবে তবে আরেকটা কথা বল, সেদিন আমাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল বিজনলাল, কিন্তু শুট করেছিল কে? তখনই লোকটা বলতে থাকে, সেদিন শুট করেছিল তটিনী গাঙ্গুলি, তোমার তোমার ওয়াইফ তটিনী গাঙ্গুলি। ঠিক তখনই দেখা যায় পরশুরাম রিভলভার বের করে লোকগুলোকে শুট করে দেয়। এরপরে দেখা যায় লোকগুলো রিভলভারের সামনে দাঁড়িয়ে ভয় পেতে থাকে। তখন পরশুরাম বলতে থাকে, এক্ষুনি ট্রিগার চেপে দেবো, সত্যি করে বল, সেদিন শুটটা কে করেছিল, তটিনী নাকি নাকি অন্য কেউ? দেখতেই তো পাচ্ছিস তোর সামনে একজনকে শুট করে ফেলে দিয়েছি, এবার তোকে শুট করতেও আমার হাত কাঁপবে না। এরপরে দেখা যায় এই বলে পরশুরাম তাকে শুট করে দেয়। তখনই শীতল এসে পরশুরামকে বলতে থাকে, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে আমি বারবার বলছি তুমি এভাবে বন্ডে সাইন করে চলে এসো না। বারবার চলে এসে কত বড় বিপদে নিজেকে ফেলছো? তুমি কি জানো তোমার কত বড় বিপদ হতে পারে? তুমি কত বড় ঝুঁকির মুখে পড়তে পারো? তখনই পরশুরাম বলতে থাকে, শীতল আমাকে প্রতিশোধ নিতে হবে, কে আমাকে মারতে চাইলো, কার কি উদ্দেশ্য, সবটা আমাকে জানতে হবে। এতে এতে তটিনী সত্যি জড়িত কিনা নাকি অন্য কেউ জড়িত তটিনীকে ফাঁসাচ্ছে, সবকিছু জানতে হবে। তখনই শীতল বলতে থাকে, এতে এতে তটিনী জড়িত, আমি শিওর, 100% শিওর। কারণ কারণ আমাদের র্যাকেটে আমি তটিনীকে অনেকবার দেখেছি, তটিনী নিজ ইচ্ছায় তোমাকে মেরেছে, তুমি তুমি বুঝতে পারছো না। তখনই পরশুরাম বলতে থাকে, জানো অনেক সময় নিজের চোখেও অবিশ্বাস করতে হয়, ঠিক তেমন আমার সঙ্গে হয়েছে। আমি কেমন যেন নিজের চোখে অবিশ্বাস করছি, কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। এ কথা শুনে তখন শীতল অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় বলরাম কাউকে একটা ফোন করে আর বলতে থাকে, যে করে হোক পরশুরামকে খুঁজে বের করতে হবে। আমি জানি আমার বন্ধু মরতে পারে না, আমার বন্ধুকে কেউ মারতে পারবে না। তোমরা তোমরা প্লিজ চেষ্টা করো, কোনোভাবে যদি গঙ্গার ধার থেকে কোনো খবর পাও, কোনো কোনো জেলে বা কেউ যদি পরশুরামকে তুলে থাকে। এরপরে দেখা যায় মায়াকে বলতে থাকে, মায়া আমাদের আমাদের গোপনে গোপনে সবটা খুঁজতে হবে, আর আমি শিওর যে তটিনী নির্দোষ, তটিনীকে
খুব বাজে বাজে ভাবে ভাসিয়েছে মহিতোষ বাবু আর ওই যে সৌরভ, ওদের দুজনকে শিক্ষা দিতে হবে। পরশুরাম যদি ফিরে এসে জানতে পারে যে তটিনীর শাস্তি হয়েছে, আমরা কিচ্ছু করিনি, তবে কিন্তু পরশুরাম অনেকটা কষ্ট পাবে, আমাদের ভুল বুঝবে। এদিকে দেখা যায় পরশুরামকে আবার হসপিটালে নিয়ে আসে শীতল। তখনই ডক্টর বলতে থাকে, আমি আমি সত্যি আর পারছি না, এভাবে যদি চলতে থাকে দেখবেন হঠাৎ করে লোকটা একদম একদম নিস্তেজ হয়ে পড়বে, কোনোভাবে লোকটাকে আর বাঁচানো সম্ভব হবে না। কেন বুঝতে পারছেন না আপনি? আপনি ওনাকে কেন বোঝাতে পারছেন না যে এভাবে চলে যাওয়াটা ওনার শরীরের জন্য কতটা ক্ষতিকারক, কতটা ক্ষতি হতে পারে? উনি উনি নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, মৃত্যুকে বরণ করে নিতে চাইছে। এটা এটা ঠিক নয়। মরণকে মরণকে কখনো বরণ করা যায় না এভাবে।